ভোটের কারণে ইস্ট বেঙ্গলের হোম ম্যাচ আজকে গোয়ায় খেলা হয়েছিল। তো ভোটের সময় তো অনেকে জয় বাংলা, জয় শ্রীরাম, জয় এই জয় ওই বলে। আজকে ইস্ট বেঙ্গল সমর্থকদের বলা উচিত জয় বিষ্ণু। মানে যা বিষ্ণু খেললো, জয় বিষ্ণু, জয় এডমন্ড, জয় ইস্টবেঙ্গল বলা ছাড়া উপায় নেই। রসগোল্লার হাঁড়ি যে আমাদের, রসগোল্লার ডার্বি জিতে সেটা ইস্টবেঙ্গল আরও একবার দেখিয়ে দিল যে এই রসগোল্লা ডার্বিতে ইস্টবেঙ্গলের অন্যান্য বছরের রেজাল্ট ভালো নয়, সেটা ইস্টবেঙ্গল সুদে আসলে দেখিয়ে দিল যে চলো 1 গোল নয় 2 গোল নয়, তোমাদের আজকে 3-3টে গোল দেবো। এবং ম্যান অফ দ্য ম্যাচের হিরো কে হলো? এলো, দেখলো, গোল করলো সেই ইউসুফ এজ্জেজারি এসে কিন্তু ম্যাচের রং পরিবর্তন করে দিল। তো ইস্ট বেঙ্গলের কাছ থেকে আমরা এরকম একটাই পারফরমেন্স আশা করছিলাম, যেখানে মিগুয়েলকে ছাড়াও ইস্ট বেঙ্গল ম্যাচ জিততে পারে, শুধু জেতা নয় বড় ব্যবধানে জিততে পারে। সেটা আজকে প্রতিটা ইস্ট বেঙ্গল প্লেয়াররা দেখিয়ে দিল। কার কথা বলবো না, প্রত্যেকটা প্লেয়ার নিজেদের 100-র থেকেও 100 বেশি দেওয়ার চেষ্টা করেছে। সেখানে জয় এডমন্ড বলতেই হয় ভাই, প্লেয়ারটার মধ্যে ম্যাচ জেতার কতটা খিদে, তার জার্সি নাম্বারটা একটু ইউনিক। কেন তাকে দেওয়া হয়েছে সেটা সে বারবার লাল হলুদ জার্সি পরে মাঠে এসে প্রমাণ করছে যে না, আমি এবছর ইস্টবেঙ্গলের অন্যতম সেরা ইন্ডিয়ান প্লেয়ারটা হতে চাই। যেভাবে প্রেস করছিল ভাই, হোয়াট এ প্রেস, হোয়াট এ ম্যাচ, হোয়াট এ গেম, এটুকুই বলতে হবে। এবং অবশ্যই কেন বললাম জয় বিষ্ণু বলো, সেটা আজকে যারা ম্যাচ দেখেছে তারা জানে। বিষ্ণু যেভাবে বারবার চান্স ক্রিয়েট করছে, আজকে যেভাবে বল দিয়ে সাহায্য করেছে প্লেয়ারদের গোল করার জন্য, প্রশংসা করতে হবে। 2টো গোলের ক্ষেত্রে তার অবদান, 2টো অ্যাসিস্ট, যতক্ষণ মাঠে ছিল 2টো অ্যাসিস্ট করে দিল এবং শেষের দিকে এসে অসাধারণভাবে চান্স ক্রিয়েট করা। আজকে যদি নন্দ ফিনিশ করতে পারতো, আজকে হ্যাট্রিক অ্যাসিস্ট একজন ইন্ডিয়ান প্লেয়ার সে কমপ্লিট করে ফেলতো, যেভাবে আজকে বিষ্ণু খেললো। হ্যাঁ, টিম সিলেকশন নিয়ে কোশ্চেন তোমাদের থাকবে যে একই টিম নামিয়েছে অস্কার, মাথা কি খারাপ হয়ে গেছে, গরমে কি মাথা কাজ করছে না? আরে টিমের অন্দরমহলে কান পেতে যদি তোমরা শোনো, সেখানে জানতে পারবে যে এখনও 100% ফিট নয় আনোয়ার। পরে ম্যাচ বাকি রয়েছে মুম্বাই, পরে ম্যাচ বাকি রয়েছে পাঞ্জাব, পরে ম্যাচ বাকি রয়েছে ডার্বি এবং পরে ম্যাচ বাকি রয়েছে ইন্টারকাশি। সেখানে দলের প্রধান সম্পদকে এই দলের বিরুদ্ধে যদি না তুলে রাখা যায়, তাকে না বাঁচানো যায়, তাহলে তাকে আর পাওয়া যাবে না পরে। তো সেই জন্য অস্কার প্রথম থেকেই কিন্তু একদম আনোয়ারকে মাঠের বাইরে রাখে। সেখানে জিকসান, সেখানে কেভিন, সেখানে রাকিবকে দিয়ে 3 ডিফেন্সে যায় এবং যেটা এই দলেদের বিরুদ্ধে অবশ্যই ভালো। মিডফিল্ডে 4 জন প্লেয়ারকে দেখতে পাই, সেখানে সৌভিক চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধে আরও একবার সল ক্রেসপো এবং উইং ব্যাক হিসাবে শুরু করেছিল, সেক্ষেত্রে আমরা দেখলাম একদিকে নন্দকুমার, অপর দিকে ছিল কিন্তু বিপিন এবং আক্রমণ বিভাগে বিষ্ণু, অ্যান্টন এবং তার সাথে এডমন্ডকে রাখা। যে এটা আজকের ম্যাচের জন্য হয়তো মনে হবে যে একটু কীরকম প্লেইং 11 4-4-2 যেতে পারতো, ইউসুফকেও নিয়ে আসতে পারতো, 4 বিদেশিকেই খেলাতে পারতো। যেই দলটা পয়েন্ট টেবিলের 13 নম্বর পজিশনে রয়েছে, তাদের বিরুদ্ধে যদি না পরীক্ষা নিরীক্ষা করা যায়, তাহলে কাদের বিরুদ্ধে করবে? উপরে মোহনবাগান রয়েছে, মুম্বাই রয়েছে, তাদের বিরুদ্ধে পরীক্ষা নিরীক্ষা জায়গা নেই, বুঝলে তো, জায়গা নেই। আজকে যেই পরিকল্পনা অস্কার করেছে, যেভাবে জেরিকে তৈরি করেছে, জেরি তো এই সিজনের অর্ধেক সিজন খেলেনি, জানুয়ারি মাসে ইস্টবেঙ্গল জয়েন করেছে, হাফ অফ দ্য সিজন সে খেলার মধ্যেই নেই। পুরাতন অস্ত্রকে কিভাবে শান দিতে হয় সেটা অস্কার দেখিয়েছে, যে পারফেক্ট তার প্রি সিজন করে, পারফেক্ট ট্রেনিং করে যদি তাকে আমরা শেষের 5-6টা ম্যাচেও পাই, সেটা ইস্টবেঙ্গলের জন্য অনেক ভালো হবে। একটা আনফিট প্লেয়ারকে নামানো মানে তার খারাপ, দলের খারাপ, টিমের পারফরমেন্সে খারাপ। আজকে যেভাবে জেরি নেবে তার স্কিল দেখিয়েছে, ফার্স্ট যে বলটা টাচ করলো, যে বলটা বাড়ালো, অসাধারণ ছিল। দ্বিতীয় যে বলটা বাড়ালো, সেখান থেকে অ্যাসিস্ট এলো, সেখান থেকে গোল এলো। ভেবে দেখো, অসাধারণ। সেখান থেকে কিন্তু আমরা দেখলাম জেরির পারফরমেন্স। ওভারঅল যদি আমরা টিমকে নিয়ে কথা বলি,
টিমের একটাই লক্ষ্য ছিল ম্যাচ জেতার জন্য গোল করতে হবে। অ্যান্টন লাস্ট ম্যাচে গোল পেয়েছে, তাকে সুযোগ দেওয়া হলো যে যাও অ্যান্টন তুমি গিয়ে গোল করো। হ্যাঁ, অ্যান্টন কিছু কিছু ক্ষেত্রে বেটার ছিল, কিন্তু আজকে যে গোলটা প্রথমেই এলো সেই গোলটা ছিল এক কথায় অসাধারণ, অনবদ্য। কারণ সেখানে একটা সুন্দর বল রিসিভ করেছিল আমরা দেখলাম আরও একবার এডমন্ড, এবং সেখান থেকে এডমন্ড বলটা দিয়ে কিন্তু হোল্ড করলো, সেখানে ভিষ্ণুকে রান করার সুযোগ দিয়ে ভিষ্ণুকে বল বাড়ায় এবং ভিষ্ণুর পারফেক্ট পিন পয়েন্ট ক্রস, যেখানে গোলকিপার এবং ডিফেন্ডারের ঠিক মাঝখানে বল রাখা এবং সেখান থেকে সেকেন্ড স্ট্রাইকার পজিশনে বিপিনের রান। কেন বিপিন 150তম আইএসএল এর ম্যাচ খেলছে সেটা বিপিন প্রমাণ করলো। ওই জায়গা থেকে শুধুমাত্র ট্যাপ ইন করলে গোল হয়, শুধুমাত্র বলের সঠিক দিশা দিলে গোল হয়। সেখান থেকে 150তম ম্যাচ খেলা বিপিন গোল করতে ভোলে না। যেই বিপিনের সাইনিং নিয়ে অনেক প্রশ্ন হয়েছিল, সেই বিপিন দেখাচ্ছে যে না, বিপিন ফোড়ায়নি, এটা বিপিন 2.0। আজকে বিপিনের গোলে সেখানে ইস্টবেঙ্গল ফার্স্ট হাফেই লিড নিয়ে নেয়। তারপর ভাই আমাকে যদি বলো, আমার খেলা একদম ভালো লাগেনি। 15 মিনিটের পর ইস্টবেঙ্গলের কি হয়েছিল আমি জানি না, পুরো ফার্স্ট হাফ ইস্টবেঙ্গল অফ কালার। কিছু চান্স ক্রিয়েট হয়েছিল কিন্তু ফার্স্ট হাফে ইস্টবেঙ্গলকে খুঁজে পাওয়া যায়নি। সেখানে ওড়িশাকে বারবার চান্স দেওয়া হচ্ছিল যে তোমরা চেষ্টা করো। সেখানে রহিম আলী আজকে তো আমার খুব ভালো লেগেছে, যেভাবে প্রেস করেছে বারবার। হ্যাঁ, বিট হয়েছে, বলে বলে ইস্টবেঙ্গলের প্লেয়াররা বিট করেছে, কিন্তু তার মধ্যে একটা খিদে ছিল যে আমি কিছু করব। সেখানে ফার্স্ট হাফে আর গোল হয় না। সেখানে সেকেন্ড হাফে আবারও আমরা দেখতে পেলাম ইস্টবেঙ্গলের কাছ থেকে কিছু চেঞ্জ, যেটা আমরা প্রথম থেকেই দেখতে চাইছিলাম যে পারছে না নন্দ, কিছুটা স্লো হয়ে গেছে, কিছুটা গতিহীনতায় ভুগছে, তাকে চেঞ্জ করা হোক। মাঝ মাঠে সৌভিক চক্রবর্তী ইয়েলো কার্ড দেখে বসে রয়েছে, মাঝ মাঠে রাশিদ যদি ফিট থাকে নিয়ে আসা হোক। সঠিক দুটো পরিবর্তন করা হয়, এই দুজন প্লেয়ারের পরিবর্তে রাশিদকে নিয়ে আসা হয় এবং রাশিদ আসার পর বা জয়গুপ্তা আসার পর টিমের পুরোপুরি খেলার ধরন বদলে গেল। 4-4-2 ইস্টবেঙ্গল পারফেক্টভাবে চলে গেল। সেখানে গিয়ে ইস্টবেঙ্গল দেখলো যে আমাকে এই ম্যাচ থেকে পয়েন্ট আনতে গেলে আমাকে আরও অ্যাটাক করতে হবে, অ্যাটাক শুরু করা। এবং অ্যান্টন পারছিল না, অ্যান্টনকে যতক্ষণ রাখা হয়েছিল অ্যান্টন আর হচ্ছিল না। সেখানে অ্যান্টনকে তুলে নিয়ে সেখানে ইউসুফকে নিয়ে আসা সঠিক সময়ে, যে ওই 65-70 মিনিট পর্যন্ত এনাফ। তারপর চেঞ্জ করতে হবে, সেকেন্ড অপশানের দিকে যেতে হবে। সেখানে একটা জয়গুপ্তাকে ফাউল করে বসে ওড়িশার প্লেয়াররা, সেই জায়গায় রেফারি তো প্লে অন রেখেছে, কোনো ব্যাপার নয়। ওড়িশার প্লেয়াররা কিছুটা স্লো হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে সঠিক প্রেস ইস্টবেঙ্গল করে। আবারও একটা ভিষ্ণুর পারফেক্ট ক্রস, এক্ষেত্রে জেরিকে উদ্দেশ্য করে বল দেওয়ার চেষ্টা, কিন্তু গোলকিপার অনুজ কুমারের হাত থেকে বল বেরিয়ে যায়। সেখানে পিকচার পারফেক্ট ফিনিশিং আমরা দেখতে পেলাম। ইউসুফ এজ্জেজারির যে সুপার সাব হয়ে এসেই গোল পেল, গোলটা দারুণ ছিল। পরে দেখলাম জেরি, সেও মাঠে আসে। জেরির টাচগুলো জাস্ট মাখন ছিল, অসাধারণ স্কিল দেখিয়েছে জেরি যতটুকু খেলেছে। অস্কার এবার টিম সিলেকশনে ভাববে যে জেরিকে বসাবো কি করে, যা জেরি খেলে দিল আজকে, অসাধারণ। যে গোলটা হলো সেখানে জেরি একটা ভালো বল পেয়েছিল, সেখান থেকে দারুণ আগে একটা বল বিপিনের জন্য বাড়িয়েছিল, সেখান থেকে হয়নি, কিন্তু দ্বিতীয় বলটাও সেমভাবে বিপিনের জন্য বাড়ায় এবং বিপিনের ক্রসটা যতটা ভালো ছিল, গোলের ফিনিশিংটা ইউসুফ এজ্জেজারি তার থেকেও দ্বিগুণ ভালো ছিল। মানে একদম পায়ে বল সাজিয়ে দেওয়া, সেখান থেকে গোল যেন তার কাছে ওপেন গোলে গিয়ে গোল করে দলকে এনে দিল 3-0 লিড। এবং এই ম্যাচটা সবথেকে গুরুত্বপূর্ণ ছিল যে প্লেয়ারদের ফর্মে ফেরা। সেখানে রাশিদ টিমে ব্যাক করেছে, জেডির ডেবিউ হয়েছে এবং তার সাথে সাথে যেই ইউসুফ বুট হারিয়ে ফেলেছিল, যেই বুট পরে গোল করেছিল সেই বুটটা হারিয়ে ফেলেছিল, আজকে জোড়া গোল। আজকে যদি হ্যাটট্রিক করে দিত ভাই খুশ হয়ে যেতাম। যাই হোক হয়নি, তারপরও গোল্ডেন বলের রেসে সব থেকে এগিয়ে গেল এবং ইস্টবেঙ্গল পুরো 3টে পয়েন্ট +3 গোল ডিফারেন্স নিয়ে পয়েন্ট টেবিলেও কিন্তু অনেকটা এগিয়ে গেছে তারা। এই মুহূর্তে 9 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের রয়েছে 4 নম্বর পজিশনে। তোমরা ম্যাচ কীরকম এনজয় করেছো, রসগোল্লা ডার্বি কীরকম এনজয় করেছো কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।